আসসালামু আলাইকুম। বানান আন্দোলনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি ওয়াহেদ সবুজ। আজকে আমরা সমাধান করব প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 সালের পদ্ম 5 নামক যে প্রশ্নপত্রটি ছিল সেটি। চলুন শুরু করা যাক। আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বানান থেকে কোনটি শুদ্ধ বানান। শুদ্ধ বানান খুঁজে বের করতে হবে। আমাদের 4টি অপশন রয়েছে: ঐন্দ্রজালিক, ইন্দ্রজালিক, ইন্দ্রজালিক, ইন্দ্রজালিক। 4 রকম বানান রয়েছে। এর মধ্যে কোনটি শুদ্ধ বানান? এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন, কেননা দেখেন এই প্রশ্নটাতে আমরা যদি তাকাই তাহলে দেখব যে এখানে 2টা সঠিক উত্তর আছে। একটা হচ্ছে ঐন্দ্রজালিক আর একটা হচ্ছে ইন্দ্রজালিক। 2টা শব্দের অর্থ একই, মায়াবী বা ইন্দ্রজাল সম্বন্ধীয়। ঠিক আছে? এবং এই 2টা শব্দের বানান কিন্তু 2 রকম। এর বিশ্লেষণ আবার কিন্তু একই রকম। 2টা শব্দেরই বিশ্লেষণ কি জানেন? 2টা শব্দের ক্ষেত্রে বিশ্লেষণ হচ্ছে এই রকম: ইন্দ্রজাল, ইন্দ্রজাল যুক্ত ইক, ইন্দ্রজাল যুক্ত ইক, ইন্দ্রজাল যুক্ত ইক। এটা ঐন্দ্রজালিক হয় আবার ইন্দ্রজালিক হয়। খুব ইন্টারেস্টিং ব্যাপার যে 2 রকম বানান কিন্তু বিশ্লেষণ একই, অর্থও এক। ঠিক আছে? তো 2টা সঠিক উত্তর রয়েছে। এর পরের প্রশ্নটি হচ্ছে সংকীর্ণ এর বিপরীত শব্দ কোনটি? খেয়াল করে দেখেন সংকীর্ণ মানে কি? আমরা জানি সংকীর্ণ মানে যেটা একটু চাপা, তাই না? বা অপ্রশস্ত। খেয়াল করে দেখেন সংকীর্ণ শব্দের অর্থ বলতে গিয়ে কিন্তু অপ্রশস্ত কথাটা চলে এসেছে, মানে যা প্রশস্ত নয়, বড় নয়, সেটা হচ্ছে সংকীর্ণ। তার মানে সংকীর্ণ শব্দের বিপরীত শব্দ কোনটা হবে? প্রশস্ত। প্রশস্ত মানে বড়, তাই না? তো সেই কারণে এটার সঠিক উত্তর হবে প্রশস্ত। এটা হচ্ছে সংকীর্ণ এর বিপরীত শব্দ। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যোজক এর বিপরীত শব্দ কোনটি? দেখেন যোজক মানে কি? যোজক শব্দের অর্থ কি? যোজক মানে হচ্ছে যা যুক্ত করে, যা যুক্ত করে সেটা হচ্ছে যোজক। এখানে দেখেন একটা শব্দ আছে বিয়োজক। বিয়োজক মানে কি? যা বিয়োগ করে। যোজক মানে যা যোগ করে আর বিয়োজক মানে যা বিয়োগ করে। তার মানে 2টা সম্পূর্ণ বিপরীত শব্দ। সেই কারণে যোজক শব্দের বিপরীত হবে বিয়োজক। আপনারা অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টে জানতে চান যে আমাদের কোনো কোর্স চালু আছে কিনা। এই মুহূর্তে আমাদের একটি কোর্সে ভর্তি চলছে, যেটি হচ্ছে বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ কোর্স। তো বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ এই কোর্সটিতে আমাদের 30টি ক্লাস থাকবে, সেই সঙ্গে 10টি ক্লাস টেস্ট এবং 5টি মডেল টেস্ট থাকবে। এই কোর্সটিতে বাংলা ব্যাকরণের একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত টপিক আছে, নবম দশম শ্রেণীর পুরাতন ভার্সন এবং নতুন ভার্সনের বোর্ড ব্যাকরণ বইতে যতগুলো ব্যাকরণের টপিক আছে সকল ব্যাকরণের টপিক কভার করা হবে। এবং শুধু তাই না, এই কোর্সটিতে এনরোল করলে আপনারা বাংলা ব্যাকরণের প্রত্যেকটি টপিকের এক্সক্লুসিভ লেকচার শিট, যেটা একান্ত আমার হাতে তৈরি, সেই লেকচার শিটগুলো ফ্রি পেয়ে যাবেন পিডিএফ। কোর্সটির ফি রাখা হয়েছে মাত্র 490 টাকা। কোর্সটিতে ভর্তি হতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন এখনই। পরের প্রশ্নটিতে যাই। পরের প্রশ্নটিতে বলা হচ্ছে দুষ্কৃতি এর বিপরীতার্থক শব্দ কোনটি? দুষ্কৃতি। দুষ্কৃতি মানে কি? আমরা জানি দুষ্কৃতি মানে হচ্ছে খারাপ কাজ, তাই না? দুষ্কৃতি মানে সহজ কথায় খারাপ কাজ। তার মানে এর বিপরীত শব্দ কোনটা? ভালো কাজ। তো ভালো কাজ কোনটা? এই দেখেন এখানে আমাদের সঠিক উত্তর দেওয়া আছে সুকৃতি। সুকৃতি মানে ভালো কাজ, দুষ্কৃতি মানে খারাপ কাজ। তাই দুষ্কৃতির বিপরীতার্থক শব্দ হচ্ছে সুকৃতি। 5 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে কিন্তু একটা সন্ধি বিচ্ছেদ আছে, খুবই চমৎকার একটা প্রশ্ন। উন্নত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উন্নত শব্দের সন্ধি বিচ্ছেদ। দেখেন এখানে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। উন্নত প্রথমত একটা ব্যঞ্জন সন্ধি। একটা জিনিস মনে রাখবেন, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে সাধারণত শব্দের মাঝখানে যুক্ত বর্ণ থাকে। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে সাধারণত, সব ক্ষেত্রে না কিন্তু 70-80% ক্ষেত্রে কিন্তু মাঝখানে যুক্ত বর্ণ থাকে। যেমন এখানে একটা যুক্ত বর্ণ আছে। তো যুক্ত বর্ণ থাকলে সেখানে একটা টেকনিক আছে এটা সন্ধি বিচ্ছেদ করার। টেকনিকটা হচ্ছে যুক্ত বর্ণের যে প্রথম বর্ণটা থাকবে, এই প্রথম বর্ণটার জায়গায় খণ্ডত অথবা দ বসিয়ে দিতে হবে। আবার বলছি, যুক্ত বর্ণের প্রথম বর্ণটার জায়গায় খণ্ডত অথবা দ বসিয়ে দিতে হবে। দেখেন এইরকমই আমি একটা উদাহরণ লিখি আপনাদের সুবিধার্থে। মনে করেন একটা শব্দ বললাম আমরা বিপজ্জনক। শব্দটা বললাম বিপজ্জনক। খেয়াল করেন এই শব্দের মধ্যেও কিন্তু একটা যুক্ত বর্ণ রয়েছে। এখানে যুক্ত বর্ণ কি আছে? জয়ে জ। তো আমরা বলছি যুক্ত বর্ণ থাকলে সেখানে কি করব? যুক্ত বর্ণের প্রথম বর্ণটার স্থানে, প্রথম বর্ণটার স্থানে, এই দেখেন এখানে যুক্ত বর্ণের প্রথম বর্ণটা কি? বর্গীয় জ। যুক্ত বর্ণের প্রথম বর্ণটার স্থানে খণ্ডত অথবা দ বসাবো। যেটা বসালে একটা অর্থ পাওয়া যাবে সেটা বসাবো। এখন খেয়াল করে দেখেন তো তাহলে এর সন্ধি বিচ্ছেদটা কি হতে পারে? তাহলে সামনে আছে বিপ। এইবার আমাদের এই জয়ের জায়গায়, এই প্রথম জটার জায়গায় খণ্ডত অথবা দ বসাতে হবে। এখন বিপ এর পাশে কোনটা বসালে একটা অর্থবোধক শব্দ হয় বলেন তো?
নিশ্চয়ই দ বসালে, বিপদ একটা অর্থবোধক শব্দ, তাহলে এই প্রথম জয়ের জায়গায় আমরা একটা দ বসিয়ে দিলাম, এরপর বাকি অংশটা হুবহু বসে যাবে জনক। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক। সেটা হচ্ছে যদি শব্দের মধ্যে যুক্ত বর্ণ থাকে তাহলে আমরা কি করব, যুক্ত বর্ণের প্রথম বর্ণটার জায়গায় খণ্ডত অথবা দ বসিয়ে দেব, বাকিটা হুবহু বসে যাবে। এখন ওই টেকনিকটা এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায় দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দটা কি হচ্ছে, আমাদের শব্দটা হচ্ছে উন্নত, তাই তো? উন্নত শব্দের এই যে নয়ে ন, এর প্রথম যুক্ত বর্ণ মানে এই যুক্ত বর্ণের প্রথম বর্ণটা কোনটা? প্রথম বর্ণ হচ্ছে এই নটা। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ন, এই নটার জায়গায় আমরা খণ্ডত অথবা দ বসাবো। তো দেখেন এখানে আমাদের যে অপশনগুলো আছে, এখানে আমরা দুইটা অপশনে এই রস্যুর পরে খণ্ডত পাচ্ছি, তার মানে এই দুইটার একটা উত্তর হবে, কারণ এখানেও খণ্ডত অথবা দ নাই, এখানেও খণ্ডত অথবা দ নাই। ঠিক আছে, এখন এই দুইটার মধ্যে একটা উত্তর হবে, কোনটা উত্তর হবে দেখেন। তাহলে খণ্ডত বসিয়ে দিলাম উর পরে, এর পরের যে অংশটা থাকবে সেটা কিন্তু হুবহু বসবে। যেমন আমরা বিপজ্জনকে কি করেছিলাম, এখানে জ ন ক হুবহু বসিয়েছিলাম, ঠিক তেমনি এখানেও হুবহু বসবে। তাহলে এখানে কি আছে পরে, দন্ত ন ত, তাহলে এই দেখেন দন্ত ন ত হুবহু বসে গেছে, তাহলে এইটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি টেকনিকটা, শব্দের মধ্যে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে শুধু সেই যুক্ত বর্ণের প্রথম বর্ণটার স্থানে খণ্ডত অথবা দ বসবে, বাকিটা হুবহু বসে যাবে। তাহলে উন্নত এই শব্দের সন্ধি বিচ্ছেদ হবে উত যুক্ত নত। ঠিক আছে, এবার আসেন 6 নম্বরে বলছি মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। মনীষা, এখানে একটু বলে দিই যে মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদটা কিন্তু কোনো সূত্র দিয়ে মিলবে না, কারণ মনীষা হচ্ছে একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। কি ব্যঞ্জন সন্ধি? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে এটি কোনো প্রচলিত সূত্র মানছে না, সূত্র না মানলে আমরা তাকে নিপাতনে সিদ্ধ বলি, তাই না? তো মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হবে মনসযুক্ত ঈশা। এটা এক প্রকার আমরা বলতে পারি যে আমাদের মুখস্থই রাখতে হবে, কারণ এটা নিপাতনে সিদ্ধ। যদিও আমি আরেকটা তথ্য দিয়ে দিই যে এটাকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ সন্ধির মধ্যেও ফেলা হয়, যেমন হায়াত মাহমুদ কিন্তু তার ভাষা শিক্ষা গ্রন্থে এটাকে বিসর্গ সন্ধির মধ্যে ফেলেছেন এবং সেক্ষেত্রে তার সন্ধি বিচ্ছেদ করেছেন এই রকম, মন বিসর্গ যুক্ত ঈশা। ঠিক আছে, যদিও আমাদের প্রচলিত ব্যাকরণ বইতে এটাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলা হয়েছে এবং সন্ধি বিচ্ছেদ করা হয়েছে মনসযুক্ত ঈশা, কিন্তু মন বিসর্গযুক্ত ঈশা এটাও কিন্তু হতে পারে। তো আমি দুইটাই জানিয়ে রাখলাম, পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে অপশন দেখে যেটা বেটার আনসার মনে হবে সেটা উত্তর করতে হবে। ঠিক আছে, তো চলেন আমরা একটু পরের প্রশ্নের দিকে এগোই। আমাদের পরের প্রশ্নটা কি দেখতে পাচ্ছি আমরা, এখানেও কিন্তু বানান থেকে প্রশ্নটা এসছে, কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? এই বানানটা কিন্তু খুবই কমন একটা বানান। ঠিক আছে, এই বানানটা নিয়ে খুব বেশি আলোচনায় যাচ্ছে না, এটা শুদ্ধ বানানটা হবে ক নম্বরে যেটা আছে স্বতঃস্ফূর্ত, দন্তস্বয় ব ত, তারপরে বিসর্গ, তারপর দন্তস্বয় ফ এর দীর্ঘ তয় রেফ। ঠিক আছে, এই অংশটাতে বেশি সমস্যা হয়, এটা মনে রাখবেন। স্ফূর্ত, স্ফূর্তি এই বানানগুলোতে সবসময় দীর্ঘ উকার হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন। এবার 8 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটা দারুণ টুইস্ট আছে, খেয়াল করেন জিনিসটা। সমুদ্র শব্দের সমার্থক শব্দ অর্থাৎ একই অর্থবোধক শব্দ কোনটি হবে? এখানে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে যে প্রথম অপশনটা আছে অনিল, অনিল শব্দের অর্থ কিন্তু বাতাস, তার মানে এটা অবশ্যই সমুদ্র এর সমার্থক নয়, এটা উত্তর হচ্ছে না। শেষ অপশনটা হচ্ছে মাতঙ্গ, মাতঙ্গ শব্দের অর্থ হচ্ছে হাতি, সুতরাং এটিও উত্তর হবে না। এখানে আর যে দুইটা অপশন থাকছে পাথার এবং জলধর, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই দুইটা শব্দের অর্থই কিন্তু সমুদ্র, পাথার মানেও সমুদ্র, জলধর মানেও সমুদ্র। তবে এখানে খুব সূক্ষ্ম একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে জলধর শব্দটা, এই জলধর শব্দের দুইটা অর্থ হতে পারে। জলধর মানে হতে পারে মেঘ, আবার হতে পারে সমুদ্র। জলধর শব্দের দুইটা অর্থ হয়, এটার অর্থ মেঘও হতে পারে, সেই কারণে এখানে কিন্তু এটা উত্তর করা হবে না। এখানে উত্তর হবে কোনটা তাহলে? এখানে উত্তর হবে পাথার, কারণ পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র বা বিস্তীর্ণ জলরাশি। ওকে, পরের প্রশ্নটা হচ্ছে আবারও বানান থেকে কোনটি শুদ্ধ বানান। এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, খেয়াল করেন কোনটি শুদ্ধ বানান। আমি জানি না এই প্রশ্নগুলো আসলে সেই সময়টা এই ভুলগুলো কিভাবে হয়েছিল। প্রথম কথা, কোনটি শুদ্ধ বানান, এখানে আমরা প্রথম যে অপশনটা পাচ্ছি প্রত্যন্ত, এই শব্দটা তো ভুল, এই শব্দটা হবে প্রত্যন্ত। হ্যাঁ, পয় র ফলা তয় জ ফলা দন্ত নয় তো, প্রত্যন্ত, এই হবে বানান, তো এটা ভুল। আবার শেষে যে সম্বর্ধনা, এটাও কিন্তু একটা ভুল বানান, কারণ এটা হবে হচ্ছে সংবর্ধনা, সং
অনুস্বার হবে, ঠিক আছে, সংবর্ধনা। তো বাকি যে দুইটা অপশন আছে খেয়াল করে দেখেন, এই দুইটাই কিন্তু শুদ্ধ। যদিও অনেকে মনে করে যে আদ্যাক্ষর শব্দটা শুদ্ধ না, অনেকে মনে করে যে শব্দটা হবে আদ্যক্ষর, হ্যাঁ, মনে করে আদি যুক্ত অক্ষর আদ্যক্ষর, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আদ্যক্ষর বানানটা কিন্তু শুদ্ধ আছে এখানে, আদ্যাক্ষর, এটা আদ্যাক্ষর হবে, আদ্যক্ষর হবে না, এখানে জফলা আকার হবে। এটা সন্ধি করলে হয় হচ্ছে আদ্য যুক্ত অক্ষর, আদ্যযুক্ত অক্ষর আদ্যক্ষর, ঠিক আছে। এখন দেখেন মরুদ্যান শব্দটা দেখি, মরুদ্যান শব্দটা শুদ্ধ আছে, মরু যুক্ত উদ্যান, মরুদ্যান, এটাকে ভাঙলে হয় মরু যুক্ত উদ্যান, মরুদ্যান। তো খেয়াল করে দেখেন যে এই যে সন্ধির নিয়মে দুইটা উ মিলে একটা দীর্ঘ হয়, তো মরুদ্যান বানানোটা শুদ্ধ আছে। তার মানে এই প্রশ্নটাতেও কিন্তু দুইটা শুদ্ধ উত্তর আমরা পাচ্ছি, আদ্যাক্ষর শব্দটিও শুদ্ধ, আবার মরুদ্যান বানানটিও কিন্তু শুদ্ধ। ওকে, আমরা তাহলে এবার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নের দিকে তাকালে আমরা অনেকক্ষণ পরে একটা সাহিত্যের প্রশ্ন পাচ্ছি। দেখেন সাহিত্যের প্রশ্ন 10 নম্বরটা কি প্রশ্ন, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? এটি খুবই বিখ্যাত একটা কবিতার অংশ। কোন কবিতার অংশ জানেন? এটা হচ্ছে যেই কবিতার অংশ, সেই কবিতাটার নাম হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝরের স্বপ্নভঙ্গ, এটা কার লেখা? নির্ঝরের স্বপ্নভঙ্গ এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সুতরাং অবশ্যই এটার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। দুটা সংযুক্ত তথ্য দিয়ে রাখি একটু। একটা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ, এটা হচ্ছে প্রভাত সঙ্গীত এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। কাব্যগ্রন্থের নাম কি? প্রভাত সঙ্গীত। ওকে, আরেকটা তথ্য দিই, এই নির্ঝরের স্বপ্নভঙ্গ নিয়ে 14তম স্পেশাল বিশেষ একটা প্রশ্ন এসেছিল, যে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার মধ্যে কবির কোন ভাবনা প্রকাশিত হয়েছে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, এটা কিন্তু একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আমি আসতে দেখেছি। এই নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতার মধ্যে কবির কোন ভাবটি প্রকাশিত হয়েছে? ভাবটি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র এবং বিপুল সম্ভাবনাময়। তাহলে নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতার মধ্যে কোন ভাবনাটি রয়েছে? ভবিষ্যৎ বিচিত্র এবং বিপুল সম্ভাবনাময়। ঠিক আছে, চলেন পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা একটা সাহিত্যের প্রশ্ন, খুবই কমন একটা কবিতা, আমরা ছোটবেলায় খুব পড়েছি এই ছড়াটা। বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে। মনে আছে ছোটবেলায় আমরা এই কবিতাটা পড়েছিলাম, কবিতার নাম ছিল জীবনের হিসাব। একজন শিক্ষিত মানুষ, সে নৌকায় করে যাচ্ছে, মাঝিকে জিজ্ঞেস করছে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে, মাঝি কোনো প্রশ্নের উত্তর পাচ্ছে না। মনে আছে সেই কবিতাটা? এটা হচ্ছে সেই কবিতা জীবনের হিসাব। আবল তাবল নামক কাব্যগ্রন্থ থেকে এই জীবনের হিসাব কবিতার অংশটুকু নেওয়া হয়েছে এখানে। এই আবল তাবল কাব্যগ্রন্থটি এবং জীবনের হিসাব কবিতাটি কার লেখা? এটা আমরা সবাই জানি, আমাদের সবার প্রিয় সুকুমার রায়ের লেখা। শুদ্ধ উত্তর হবে সুকুমার রায়। আমাদের পরের প্রশ্নটা আবারও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। প্রশ্নটি হচ্ছে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ড্যাশ। অনেকেই মনে করে নাম যেহেতু শেষের কবিতা, এটা বোধহয় কাব্যগ্রন্থ। না, শেষের কবিতা একটি উপন্যাস। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? শেষের কবিতা একটা উপন্যাস। এটা একটা রোমান্টিক উপন্যাস ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। 13 নম্বর প্রশ্নে কি বলছে, যে আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতাকে? আরেক ফাল্গুন একটা বিখ্যাত উপন্যাস। যিনি লিখেছেন এই উপন্যাসটি, তিনি স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশ ভূখণ্ডের মধ্যবিত্তের জীবন নিয়ে চমৎকার চমৎকার লেখা লিখেছিলেন। তার নাম হচ্ছে জহির রায়হান। জহির রায়হান আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা। জহির রায়হানের আরও বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে। আমি জহির রায়হানের কয়েকটি উপন্যাস, তার যে উপন্যাসগুলো ছিল সেই উপন্যাসগুলো মনে রাখার জন্য আপনাদের একটা টেকনিক দিয়ে দিচ্ছি, টেকনিকটা কাজে লাগতে পারে। আমি একটা লাইন বলছি, লাইনটা, আচ্ছা লাইন না লিখে আমি মুখেই বলি, আপনারা এটা নোট করে নেবেন। লাইনটা এরকম, যে হাজার বছরের বরফ গললেও ফাল্গুনের শেষ বিকেলে আর মৃত্যুর তৃষ্ণা মেটে না। কি বললাম? হাজার বছরের বরফ গললেও ফাল্গুনের শেষ বিকেলে আর মৃত্যুর তৃষ্ণা মেটে না। হাজার বছরের মানে হাজার বছর ধরে, বরফ গললেও, বরফ গলা নদী, ফাল্গুন দিয়ে আরেক ফাল্গুন, এই যে শেষ বিকেল দিয়ে শেষ বিকেলের মেয়ে, আর দিয়ে আর কতদিন, মৃত্যু দিয়ে কয়েকটি মৃত্যু, তৃষ্ণা নিজে একটা উপন্যাসের নাম।
এই লাইনটা মনে রাখলে জহির রায়হানের সবগুলো উপন্যাস আপনি মনে রাখতে পারবেন। ওকে, আমরা তাহলে পেলাম কি 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জহির রায়হান। এরপরে হচ্ছে জমিদার দর্পণ নাটকটি কে লিখেছেন? খুবই বিখ্যাত নাটক জমিদার দর্পণ নাটক। কে লিখেছেন? সবার পারা উচিত। জমিদার দর্পণ নাটকটি লিখেছেন মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন নামের বানানটা খুব ভালো করে লক্ষ্য রাখবেন। দেখেন, জমিদার দর্পণ নিয়ে দুটো কথা বলতে চাই। জমিদার দর্পণ নাটকের বিষয়বস্তু হচ্ছে ওই সময়ের জমিদার শ্রেণীর মানুষদের লাম্পট্য এবং দরিদ্র মানুষের অসহায়ত্ব। আমি একটা জিনিস বলে রাখি, এই জমিদার দর্পণ নাটকটি কিন্তু বাস্তব ঘটনার প্রেক্ষিতে লেখা, বাস্তব ঘটনার আধারে লেখা। এই নাটকটির 3টি গুরুত্বপূর্ণ চরিত্র, একটি হচ্ছে জমিদার হাইওয়ান আলী, একটি হচ্ছে কৃষক আবু মোল্লা, আর আরেকটি হচ্ছে তার স্ত্রী নুরুন নাহার। একটা জিনিস দেখেন, এই নাটকটির মধ্যে আমরা দেখতে পাই যে এই যে জমিদার হাইওয়ান আলী কৃষক আবু মোল্লার স্ত্রীর দিকে বাজে দৃষ্টিতে তাকায়। বাজে দৃষ্টিতে তাকায় বলতে তাকে সম্ভোগ করতে চায়, কিন্তু কোনোভাবেই আবু মোল্লার স্ত্রী তাতে রাজি হয় না। একটা পর্যায়ে দেখা যায় যে জমিদার শেষ পর্যন্ত আবু মোল্লাকে ধরে নিয়ে আসে, আটকে রেখে তার স্ত্রীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে যে তুমি যদি না আসো তাহলে তোমার স্বামীর কিন্তু ক্ষতি হয়ে যাবে। তারপরেও আবু মোল্লা, কৃষক আবু মোল্লার স্ত্রী, তাতেও রাজি হয় না। শেষমেশ জমিদার এই কৃষক আবু মোল্লার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে এসে সম্ভোগ করে। সে প্রেগন্যান্ট ছিল, গর্ভবতী মহিলা ছিলেন, কিন্তু তাকে অত্যাচার করে তাকে মেরে ফেলে। এবং মানে মেরে ফেলে বলতে তার উপর অত্যাচার নিপীড়ন করার কারণে তার মৃত্যু হয়। আবু মোল্লা যেহেতু আটক ছিল জমিদারের কাছে, সেই কারণে আবু মোল্লা এই ঘটনা জানতে পারে না। পরবর্তীতে আবু মোল্লাকে যখন ছেড়ে দেওয়া হয়, তখন আবু মোল্লা জমিদারের বাড়ির পাশেই একটা জায়গায় তার স্ত্রীর মরদেহ খুঁজে পায়। আবু মোল্লা মামলা করে, কিন্তু যেহেতু জমিদার হাইওয়ান আলীর টাকা পয়সা ছিল, সে টাকা পয়সা খাইয়ে মিথ্যা সাক্ষী আর মিথ্যা ময়না তদন্তের রিপোর্ট সাজিয়ে সে এই মামলা থেকে খালাস পেয়ে যায়। তো এই এক পর্যায়ে দেখা যায় যে মামলা থেকে খালাস পাওয়ার পরে জমিদার হাইওয়ান আলী আবু মোল্লাকে গ্রাম থেকে বিতাড়িত করে দেয়। এই যে জমিদার শ্রেণীর কাছে যে অসহায় দরিদ্র মানুষের যে অসহায়ত্ব, সেটি হচ্ছে জমিদার দর্পণ এই নাটকের বিষয়বস্তু, এই নাটকের কাহিনী। চলেন আমরা একটু তাহলে পরের প্রশ্নের দিকে এগোই। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে 15 নম্বর। অয়ময় নাটকটি কে রচনা করেছেন? অয়ময় নাটকটি কে রচনা করেছেন? অয়ময় শব্দের অর্থ কি? অয়ময় শব্দের অর্থ হচ্ছে লৌহ কঠিন, লোহার মতো কঠিন। এটি একটি বিখ্যাত নাটক। এটি রচনা করেছিলেন হুমায়ুন আহমেদ। কার রচনা? হুমায়ুন আহমেদের রচনা। এরপর প্রশ্নটি কারক থেকে রয়েছে, সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ এই ঝিনুকে কোন কারকে কোন বিভক্তি সেটা জানতে চাওয়া হচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, দেখেন কারকের ক্ষেত্রে একটা কারক আছে আমাদের অপাদান কারক, যেটাকে বলা হয় উৎস বোঝালে অপাদান কারক হয়। কি বোঝালে? উৎস যেখান থেকে জিনিসটা আসছে ওই উৎস বোঝালে অপাদান কারক হয়। তো খেয়াল করে দেখেন, সব ঝিনুকে মুক্তা পাওয়া যায়, তো মুক্তাটা কোথা থেকে আসবে? মুক্তার উৎসটা কি হবে? ঝিনুক। ঝিনুক থেকে পাওয়া যাবে, তাহলে মুক্তার উৎস হচ্ছে ঝিনুক। তো এই কারণে মনে রাখবেন, এরকম যদি উৎস বোঝায়, উৎস বোঝালেই সেটা অপাদান কারক হয়ে যায়। এটার উত্তর হবে অপাদানে সপ্তমী। কর্তায় দ্বিতীয়তে হবেই না, কারণ এখানে ঝিনুকে এ বিভক্তি রয়েছে, মানে সপ্তমী বিভক্তি। এখানে দ্বিতীয় আছে, তাহলে এটা উত্তর হবে না। এখানে দ্বিতীয় আছে, তাহলে এটা উত্তর হবে না। ঠিক আছে, এখানে উত্তর হবে অপাদানে সপ্তমী, কারণ এটা দ্বারা উৎস বোঝাচ্ছে। 17 নম্বর প্রশ্নটি সমাস থেকে খুবই চমৎকার একটি প্রশ্ন। কোনটি মধ্য পদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? আমরা জানি মধ্য পদলোপী কর্মধারয় মানে হচ্ছে যেই কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মধ্যের পদটা সমস্ত পদে এসে লোপ পেয়ে যায়। তো খেয়াল করে দেখেন, আমরা অপশনগুলো একটু দেখি। এখানে অপশন প্রথমটি যেটি আছে সেটি হচ্ছে যে মশা মাছি। তো মশা মাছি একটি দ্বন্দ্ব সমাস, মশা ও মাছি এটা একটা দ্বন্দ্ব সমাস, সুতরাং এটা উত্তর হচ্ছে না। বেহায়া, নেই হায়া যার, এটা হচ্ছে বহুব্রী সমাস, নং বহুব্রী সমাস, তাহলে এটাও উত্তর হচ্ছে না। চিরসুখী হচ্ছে চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, তার মানে এটা উত্তর হচ্ছে না। এই প্রশ্নের উত্তর অবধারিতভাবে পলান্ন। পলান্ন মানে হচ্ছে পল মিশ্রিত অন্ন। পল মানে হচ্ছে মাংস, আর অন্ন মানে ভাত, মানে মাংস মিশ্রিত ভাতকে বলা হয় পলান্ন। ঠিক আছে, আমাদের এর পরের প্রশ্নটি ব্যাকরণ থেকে 18 নম্বর প্রশ্ন। ভাইয়ে ভাইয়ে বেশ মিল, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? যে ভাইয়ে ভাইয়ে, এটা কোন কারকে কোন বিভক্তি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রথম কথা হচ্ছে, দেখেন আমরা বিভক্তিটা আগে একটু দেখি। ভাইয়ে ভাইয়ে, দেখেন তো শেষে কোন বিভক্তি আছে? ভাই এ, এ বিভক্তি আছে না? তো এ কোন বিভক্তি? আমরা সবাই জানি এ হচ্ছে সপ্তমী
সপ্তমী বিভক্তি, তার মানে অবশ্যই উত্তর সেটা হবে যেটার সাথে সপ্তমী বিভক্তি থাকবে। দেখেন এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে একটাতেই সপ্তমী বিভক্তি আছে, এটা হবে উত্তর। তার মানে এখানে প্রথমা, এটা দ্বিতীয়া, এটা দ্বিতীয়া, তার মানে এগুলোর কোনোটাই উত্তর হবে না, কর্তায় সপ্তমী হবে। ঠিক আছে, আর কর্তা কেন হবে? আমরা জানি কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, ভাইয়ে ভাইয়ে বেশ মিল, এই বাক্যের সাবজেক্ট কে? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ভাই, তাই না? সেই কারণে ভাই হচ্ছে কর্তা, তাহলে কর্তায় সপ্তমী বিভক্তির উদাহরণ এটা। 19 নম্বর প্রশ্নে কি বলছে? কোনটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রী সমাস, আমরা আগে অপশনগুলো বিশ্লেষণ করে চলেন। আচ্ছা, এখানে আমরা যে অপশনগুলো দেখছি, কাজকর্ম, কাজকর্ম একটা দ্বন্দ্ব সমাস, কাজ ও কর্ম যেহেতু দ্বন্দ্ব সমাস, সেটা উত্তর হবে না। খাস মহল, এটা হচ্ছে খাস যে মহল, খাস মহল, এটা একটি সাধারণ কর্মধারয় সমাস, এটা উত্তর হবে না। উপকূল, উপকূল হচ্ছে কুলের সমীপে, এই যে শুরুতে উপসর্গটি আছে, এটা হচ্ছে একটা অব্যয়ভাব সমাস, এটা উত্তর হবে না। সুতরাং অবধারিতভাবে এর শুদ্ধ সঠিক উত্তর হবে মুখোমুখি। এই ব্যতিহার বহুব্রী সমাস চেনার একটা খুব সহজ উপায় আছে, আমরা জানি কানাকানি, হাসাহাসি, মারামারি, লাঠালাঠি, কোলাকুলি, গলাগলি, এইগুলো সব হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস হয়। তো মুখোমুখি একই ধরনের উদাহরণ। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, ব্যতিহার বহুব্রী সমাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাসে অবশ্যই একাধিক ব্যক্তির মিলিত কাজ বোঝাবে, একাধিক ব্যক্তি ওখানে থাকতে হবে। যেমন আমরা যখন বলছি যে কানাকানি, কানাকানিতে একজন মানুষ দিয়ে হয় না, একাধিক মানুষ দরকার হয়। হাসাহাসি, একজনে হাসা যায়, কিন্তু হাসাহাসি করার জন্য একাধিক মানুষের প্রয়োজন হয়, ঠিক কিনা? মারামারি করার জন্য একাধিক মানুষের প্রয়োজন হয়, লাঠালাঠির জন্য একাধিক মানুষের প্রয়োজন হয়। মুখোমুখি, মুখোমুখি মানে কি? দুইজন মানুষ থাকতে হবে সামনাসামনি, তাহলে একাধিক মানুষ প্রয়োজন হয়। এরকম একাধিক ব্যক্তির মিলিত কাজ বোঝালে সেটা ব্যতিহার বহুব্রী সমাস হয়। তো মোটামুটি মারামারি, কানাকানি, হাসাহাসি, লাঠালাঠি, গলাগলি, কোলাকুলি, চোলাচুলি, এইগুলো সব হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ। এই জায়গাটার উত্তর হবে মুখোমুখি। এবং আমাদের এই প্রশ্নপত্রের শেষ প্রশ্নটি হচ্ছে পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় কোনটি? পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় কোনটি? খেয়াল করে দেখেন, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে প্রসূন। আমি আগেই বলে দিলাম উত্তরটা, কারণ প্রসূন এটা একটা খুবই কমন শব্দ, আমরা যারা হচ্ছে সমার্থক শব্দগুলো ভালো করে পড়ি তারা কিন্তু এটা পারবো। প্রসূন মানে হচ্ছে ফুল, প্রসূন মানে কি? ফুল। তো পৃথিবী শব্দের সমার্থক তো অবশ্যই প্রসূন হতে পারছে না, কারণ প্রসূন মানে ফুল। বাকি শব্দগুলো একটু আমি দেখতে চাই। মেদিনী মানে পৃথিবী, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখেন, মেদিনী বানান কিন্তু এটা ভুল, মেদিনী বানানে দন্ত নয় দীর্ঘ ইকার হবে, হ্রস্ব ইকার হবে না। অবনী বানান এটা কিন্তু ভুল, অবনী বানানে এখন আর দীর্ঘ ইকার হয় না, অবনী বানান হ্রস্ব ইকার হয়। ধরণী বানান আগে যদিও দীর্ঘ ইকার দিয়ে লেখা হতো, কিন্তু এখন ধরণী বানান আর দীর্ঘ ইকার দিয়ে হয় না, ধরণী বানানে কিন্তু হ্রস্ব ইকার হয়। তো বানানগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো তাহলে পৃথিবী শব্দের প্রতিশব্দ নয়, এটার উত্তর হচ্ছে আমাদের প্রসূন, কারণ প্রসূন মানে হচ্ছে ফুল। এই হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009-এর পদ্ম 5 এই প্রশ্নপত্রটি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বানান আন্দোলনের সাথে থাকার জন্য। বানান আন্দোলনের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।